গল্পের ঝুরি বাই রাহাত চ্যানেলে আপনারা আজকে শুনবেন মেঘ রোদ্দুর বৃষ্টি বইটি থেকে নাবিলা নসীন সেঁজুতির লেখা গল্প আট পৌরে। সাজিয়ার জন্য একজন ভালো হুজুর খুঁজে দাও না ভাবি, আবদারের সুরে বলে উঠল মুনিয়া। মেয়েটি অবশ্য পড়ার চাপেই কাহিল, এখন আবার হুজুর দিলে আরবি পড়ার চাপ নিতে পারবে কি না তাও বুঝতে পারছি না। এদিকে ওর দাদা প্রতিদিন ফোনে রাগারাগি করেন, ঢাকায় থাকি বলে আমরা দিন দুনিয়া খুইয়ে বসেছি, হ্যান ত্যান নানান কথা। ও আচ্ছা, আমি জাইমার বাবাকে বলে দেখব ভাবি। খানিকটা অস্বস্তির সাথে নড়ে চড়ে বসে সুপ্তি, মোবাইলটা বের করে সময় দেখে। জাইমার ছুটির আরও আধা ঘন্টা বাকি। ভাবছি মাকে একবার ফোন করবে কি না। গত কয়েকদিন ধরেই ফোনটা খুব বেয়ারাপোনা করছে, ডান পাশের বাটনগুলো কাজ করে না। জাইমার বাবাকে বলেও খুব একটা লাভ হয়নি। চালিয়ে নাও, সেই এক দায়সারা উত্তর। না, মা আজকাল খুব ভুলোমনা হয়ে গেছেন, ফোন যেখানে সেখানে ভুলে রেখে যান। ততক্ষণে হয়তো 10-12টা কল মাকে ডেকে ডেকে ক্ষান্ত হয়েছে। এই ভাবি, মুনিয়ার ডাকে মুখ তোলে সুপ্তি। ভালো একজন খুঁজবা, কম বয়সী যেন না হয়। কিছু হুজুরের খাসলত তো জানোই, সবার কথা বলছি না কিন্তু। এই যেমন তোমরা কত অন্যরকম। একদম। রাফির মা যোগ দেয় এবার ওদের আলোচনায়। হাতে থাকা ব্যাগটা মেঝেতে আছড়ে ফেলেই হাঁপাতে হাঁপাতে ওদের সামনের চেয়ার দখল করে বসেন। মোটাসোটা গরনের এই মহিলা মৃদুমন্দ শরতের বাতাসেও গলদঘর্ম। উফ, ড্রাইভারটা জীবনেও একটা ভালো পার্কিং স্পট পায় না। বলদটাকে মন চায় লাথি মেরে ভাগাই দিই। সুপ্তি চটজলদি তার চটের ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দেয়, তাও মুখটা একটু বন্ধ হোক। ছিপি খুলে এক ঢোক পানি গিলেই আবার কথা রেলগাড়ি চালু। আরে, এখনো মনে আছে, আমি আর বড় আপা ছোটবেলায় পড়তাম এক হুজুরের কাছে, মাসুম নাম। আমার বড় আপা দেখতে যা, কি বলবো, মানে আমার মতনই। আমরা আবার সবাই ফর্সা। এলাকায় হায়দারবাড়ির সুন্দরীদের এক কথায় সবাই চেনে। দিয়া টিয়া দুই বোন বলতে পারার সব ছেলে অজ্ঞান। তো 1 মাস পড়াতে না পড়াতে বড় আপার জন্য সেই বেটা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল তার হুজুর দিয়ে, মানে যেই মাদ্রাসায় সে পড়তো সেখানকার শিক্ষক। দেখেন কেমন সাহস! গোলাপি রং মাখানো ঠোঁট বাঁকিয়ে বিচিত্র মুখভঙ্গি করে টিয়া ভাবি। কিছু বলবে না করেও সুপ্তি মুখ খোলে। তাতে দোষের কি ভাবি? বিয়ের প্রস্তাবই তো দিয়েছে, কোনো কুপ্রস্তাব তো নয়। চোখ কপালে তোলে টিয়া ভাবি। কি যে বলো তুমি সুপ্তি ভাবি, কোথাকার কোন এতিম ছেলে মাদ্রাসার হুজুর, এরা কেমনে সাহস পায় ভালো ঘরের মেয়েদের দিকে নজর দেওয়ার? গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুপ্তি। রিকশার হুডে ঘষা লেগে লেগে বোরকার বাম হাতার কনুইয়ের কাছে সুতা উঠে গেছে। বেশি ব্যবহারের ফলে যা হয়। আনমনে সেখানে হাত বুলাতে বুলাতে বলে, আল্লাহ জিনাকে করেছেন হারাম, আর বিয়েকে করেছেন হালাল। আমরা সব কিছু খুব কঠিন করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তখনকার যুগ অন্যরকম ছিল ভাবি। তখন কি কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হতো? মুনিয়ার যুক্তি এবার থামিয়ে দেয় সুপ্তিকে। দেখো, তখনকার নারীদের কি আমাদের মতন বাজার সদাই করে বাচ্চাদের নিয়ে স্কুলে ছুটতে হতো? সারাদিন বাসায় থাকো আর নামাজ কালাম করো, এই ছিল কাজ। আমাদের মতন 10 পদ রান্না করেও স্বামীর মুখের সামনে দিতে হতো না, সেই শুকনা খেজুর আর রুটির মাংস, ব্যাস হয়ে গেল। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। মৃদু হেসে সুপ্তি বলে, আমরা ইঁদুর দৌড় করতে চাই বলেই করতে হয়। আর কঠিন পরীক্ষা তো উম্মুল মুমিনিনদের দিতে হয়েছে। আমাদের কষ্ট সেই তুলনায় কিছুই না ভাই, তাদের সাথে আমাদের তুলনা হবে না। মুনিয়া ভাবি ঠিকই বলেছে, সেই সময় আর এখনকার সময়ে আকাশ পাতাল তফাত। এই যুগে যদি তারা থাকতেন তাইলে আর এত সব নিয়মকানুন দিয়ে রাখতেন না। মাথা নাড়লেন টিয়া ভাবি। আতকে উঠল সুপ্তি। আসলে এদের কথার প্রতি উত্তর করাই ঠিক হয়নি। নিজেকে দোষল মনে মনে। আস্তাগফিরুল্লাহ, বাদ দেন ভাবি। প্রসঙ্গ পাল্টে সুপ্তি জিজ্ঞেস করে, কি যেন বলছিলে মুনিয়া ভাবি? বাসায় কোরআন পড়ানোর টিচার লাগবে না? হ্যাঁ ভাবি। আবার কত টাকা নেবে দেখো, 2000-এর বেশি যাতে না হয়। তোমাদের তো সুবিধা, বাসায় হুজুর, জাইমার আব্বুই তো পড়ায় ওকে, তাই না? মাঝে মাঝে, আবার কখনো আমি। অবশ্য আমি নিজেও শিখছি এখনো।
তাজবিদ এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি। একটু থেমে ব্যাখ্যা করল সুপ্তি। তাজবিদ হলো সহিহ শুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের নিয়মকানুন। কারণ আরবি ভাষায় উচ্চারণের সামান্য একটু ভুলে অর্থের ব্যাপক পরিবর্তন ঘটে, মানেটাই বদলে যায় আয়াতের। এত শত জেনে আর কি হবে ভাবি? এগুলো আসলে আলেম ওলামাদের পড়ার বিষয়। আমার কথা হলো ঠিক মতন কোরআন খতম দিতে পারলেই হলো। তোমাদেরও বাবা এনার্জি আছে, সময়ও আছে, আরেকটা বাচ্চা হোক, বুঝবা ঠেলা। টিয়া ভাবির টিপ্পনি খানিকটা হুল ফোটালো সুপ্তির চামড়ায়। হঠাৎই চোখে জ্বালা ধরালো গত বছরের এই সময়টার কথা ভেবে। সুপ্তি, অফিস করে এসে এসব ভালো লাগে না আর। এটা তো নতুন কিছু না, এর আগেও তো একবার বাচ্চা নষ্ট হয়ে গেছে। একটু সহ্য করো, কালকে ডাক্তারের কাছে যাওয়া যাবে। এত রাতে কই দৌড়াবো? অসহিষ্ণু কণ্ঠে বলেছিল সাজিদ, জাইমার বাবা। বাচ্চা নষ্ট কথাটায় প্রচণ্ড আপত্তি সুপ্তির। সাজিদকে আগেও বলেছে, কিন্তু কে শোনে কার কথা? বাচ্চা নষ্ট হয় কিভাবে? সাজিদ চমৎকার ইংরেজি জানে। মিসক্যারেজ বলতে তার সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এবার তো 3 মাস পেরিয়ে গেছে, এখন গেলে যদি কিছু করা যায়। তীব্র ব্যথার ধাক্কা সামলাতে সামলাতে বলেছিল সে, দেখো, আল্লাহ রাখলে কেউ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি নিয়ে যেতে চান, তুমি আমি কিছু করার ক্ষমতা রাখি? না রাখে ওই ডাক্তার। খানিকটা নরম সুরে সাজিদ বুঝিয়েছিল, আর একটু ব্যথা সহ্য করা শেখো। দুনিয়ার ব্যথা কষ্ট কিছুই না। এত অল্পতে ধৈর্যহারাদের তাকদিরে দুঃখ ছাড়া কিছুই নেই। সাইড টেবিলে রাখা পানির গ্লাস থেকে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়ল সে। পরের দিন সকালে সুপ্তি গিয়েছিল একাই। ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। এর পরের বহু রাত নিঃশব্দে কেঁদে কেঁদে সুপ্তি তার হালাকার নোটবুকে লেখা প্রথম পাতার হাদিসটি পড়ে নিজেকে সান্ত্বনা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, গর্ভপাত হওয়া সন্তানের মাতা ধৈর্যের সাথে তাতে সোয়াব আশা করলে ওই সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ছুটির ঘণ্টা বাজতেই গেটের সামনে হুড়মুড়িয়ায় গার্ডিয়ানের আবির্ভাব। কে কার আগে যেতে পারবে সেই প্রতিযোগিতা। কিচিরমিচির কথার হুল্লোড় তুলে নীল সবুজ চেক কাটা জামার ঢল নেমে আসছে সিঁড়ি বেয়ে। গেট পর্যন্ত এসে সারিবদ্ধ হয়ে থেমে যাবে। গার্ডিয়ানরা অনুমোদন কার্ড দেখালেই বুঝে পাবে যার যার সন্তানকে। প্রতিদিন একই নিয়ম, তবুও প্রতিবার কার্ডটা বের করার সময় কেন যেন সংকোচ হয় সুপ্তির। নিজেকে খুব পরপর লাগে, মনে হয় অন্য কারো মেয়েকে নিতে এসেছে। স্কুল গেটের উল্টো পাশে রাখা এলোমেলো চেয়ারগুলোর যে কোনো একটিতে বসে চুপচাপ অপেক্ষা করতে থাকে। ভিড় কিছুটা কমলে এগিয়ে যায়। টিয়া ভাবি আর মুনিয়া ভাবি দায়সারা এক বিদায় জানিয়ে এর মাঝেই উধাও। আচ্ছা, জাইমা কি মন খারাপ করে তার মা অন্যদের মতন প্রথম দিকে অধীর আগ্রহে ছুটে আসে না বলে? মন খারাপ হলেও বলবে না, প্রচণ্ড চাপা স্বভাবের মেয়ে ও। গেল টার্মেই তো প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কোকাতে কোকাতে বাসায় ফিরল সুপ্তির সাথে। সুপ্তি ভেবেই তটস্থ, কি দিয়েছিল গত কয়েকদিনের টিফিনে? সাজিদ ঘরে ফিরেই জেরা শুরু করবে। আবার দিয়েছ ফ্রোজেন খাবার? আরেকটু সকালে উঠতে পারো না? বাসায় তো বানানো যায় কত কিছু। আমার মা কি আমাকে কেনা খাবার দিত? সেই কাক ডাকা ভরে উঠে ভাজি ভর্তা করে বক্স গুছিয়ে রাখত। আমরা জানতেও পারতাম না কখন উঠল, কখন এত সব করে ফেলল। এক নিঃশ্বাসে বলে ফেলবে, হয়তো ভ্রুকুটিও করবে না সুপ্তির শুকিয়ে আমসি হয়ে যাওয়া মুখের দিকে। তুখর ডিবেট করত সুপ্তি কলেজে পড়াকালীন, এখন কেন যেন অল্পতেই কথার খেই হারিয়ে ফেলে। আম্মু, ভাত খাবো। গুঙিয়ে উঠেছিল জাইমা। কি আশ্চর্য, যে মেয়ে কোনোদিন নিজে থেকে খাবারের নাম নেয় না, তার মুখে খাবারের আবদার, তাও সব কিছু ছেড়ে ভাত। ফ্রিজ থেকে ভাত তরকারি বের করে তড়িঘড়ি গরম করে মেয়ের মুখে তুলে দিয়েছিল সুপ্তি। তখনই না বুঝতে পারল না খেয়ে মেয়ের এ অবস্থা। অনেক ঝুলাঝুলির পর জাইমা স্বীকার করেছিল, দিনের পর দিন পেছনের সিটে বসা সাফা তার টিফিন জোর করে কেড়ে নিয়ে খেয়ে ফেলে। কখনো বিন্দুমাত্র রাখে না জাইমার জন্য। ওর আম্মু টিফিন দেয় না? কিছুটা রাগত স্বরেই সুপ্তি জিজ্ঞেস করে। ভাগাভাগি করতে সে বরাবরই জাইমাকে উৎসাহ দেয়, কিন্তু প্রতি সকালে এত কষ্ট করে বানানো মেয়েটার মনের মতন টিফিন অন্য কারো পেটে চলে যায়, এটা মেনে নিতে বেশ কষ্টই হচ্ছিল। দেয় তো 1 প্যাকেট এনার্জি বিস্কুট এভরিডে। ঠোঁট উল্টিয়ে বলে, পাচে পা দেওয়া গম্ভীর স্বভাবের জাইমা। আমাকে খেতে বলেছিল ওটা কয়েকদিন, আমি নেইনি।
হা করে আরেক গ্রাস ভাত মুখে তুলে দেবার জন্য। আগে বলনি কেন? জিজ্ঞেস করতে গিয়েও করেনি সুপ্তি। কি লাভ হবে? মেয়ে তো এমনই। সেই ছোট থেকে বোঝে তার বাবা কিছুটা মেজাজি। বাচ্চা সামলানো বা বাচ্চাকে সঙ্গ দেওয়া সাজিদের ধাঁচে নেই। তারপরেও বাবা তার অতি প্রিয়। বাবা অফিসের কাজ করলে বা তাফসিরের কোনো কিতাব পড়তে থাকলে মেয়ে সামনে বসে থাকতো। অপ্রয়োজনেই ছোট ছোট হাত দিয়ে খামচি মেরে বই খাতার পাতা উল্টিয়ে দিত। মনে ক্ষীণ আশা, তারপরেও যদি বাবার চোখ তার দিকে ফেরে। ক্লাস টিচারকে বলে কৌশলে ব্যাপারটা সুরাহা করেছিল সুপ্তি, জাইমাকে না জানিয়েই। শিশুতোষ নরম মনে হয়তো আঘাত লাগবে, মা তার বন্ধুর নামে অভিযোগ করেছে। ভিড় পাতলা হতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে। ওই যে গুটি গুটি পায়ে মেয়ে এগোচ্ছে। দূর থেকেও চিবুকের খাঁজ স্পষ্ট বোঝা যায়, সাজিদের মতন। জাইমাকে সহজে আলাদা করা যায়, কারণ ওর ক্লাসে ও ছাড়া আরেকটি মেয়ে শুধু হিজাব পরে, যদিও অন্য সেকশনে। সুপ্তি জানে মেয়ে কোনোদিন ছুটে আসবে না যতক্ষণ না সে নিজে গিয়ে হাত ধরে। আসসালামু আলাইকুম ম্যাডাম। জাইমাকে বুকে চেপে ধরার ইচ্ছে কেন যেন প্রবলভাবে চাপা দেয় সুপ্তি। মেয়েটাকে কয়েক ঘন্টা না দেখলেই বুকটা ফাঁকা ফাঁকা লাগে। অথচ ওর খুব ইচ্ছে ছিল প্রথম সন্তানটা ছেলে হোক। কিন্তু জন্মের পর হিমশীতল পোস্ট অপারেটিভ রুমে যখন তোয়ালে মোড়ানো ফুটফুটে মুখটা দেখেছিল, তখনই মনের ভেতরটা এলোমেলো হয়ে গেল। আমার ভয়ে ভয়ে নার্সকে জিজ্ঞেস করেছিল সুপ্তি। ওয়ালাইকুম আসসালাম আম্মু। ফিক করে হেসে দেয় জাইমা। ম্যাডাম ডাকো কেন? মিসরা শুনে ফেললে রাগ করবে। আচ্ছা, শুনলে কি আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে, সোজা প্রিন্সিপালের রুমে নিয়ে যাবে, নাকি বলবে যে এই মহিলা, তোমাকে আর তোমার মেয়েকে এই মহান স্কুল থেকে বিদায়? যাও আম্মু, তুমি একটুও সিরিয়াস না। দুনিয়ার তাবৎ সিরিয়াসনেস তুই আর তোর বাবা গলাৎকরণ করেছিস, আমার জন্য কিছুই রাখিসনি। হোয়াট ইজ গলৎকরণ আম্মু? ওরে আমার ইংলিশ ওমেন রে, গলৎরণন না। যা, তোর বোঝা লাগবে না। তুই ফুংফাং ইংলিশ শিখতে থাক। গেট থেকে বের হয়ে কথা বলতে বলতেই সুপ্তি মেয়ের টিফিন বক্স বের করে ঝাঁকায়। না, খেয়েছে ঠিক মতন। আম্মু শোনো, চলো আজকে আইসক্রিম খেয়ে তারপর বাসায় যাই। মুখ তুলে তাকায় জাইমা, চোখগুলোতে একরাশ দুষ্টুমি। আর তোমাকে না বলেছি আমাকে তুই করে বলবে না? সামিয়ার আম্মু, লুপার আম্মু, কারো আম্মু ওদেরকে তুই বলে না। ঠিক আছে, তোকে এখন থেকে আপনি বলে ডাকবো। জাইমা, আপনাকে আইসক্রিম খাওয়ানো যাবে না। আপনার আব্বুজান রাগ করিবে, আর আপনার বেয়ারা টনসিল যখন আবার ফুলিবে তখন আপনি কুকা করিতে থাকিবেন, আর স্কুল মিস হইবে। হাত তুলে রিক্সা ডাকে সুপ্তি। এই সময়টায় রিক্সাওয়ালাগুলো মকা বুঝে গলা কাটা ভাড়া চেয়ে বসে। জানে যে ছোট বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। ব্যাগে আছে 200 টাকা আর কিছু খুচরো পয়সা। জাইমাকে আইসক্রিম খাওয়ালে কি বাজারের টাকা থাকবে? সুপ্তি মনে মনে হিসেব কষে। রিকশায় উঠে প্রসঙ্গ পাল্টে ফেলে জাইমা। আচ্ছা আম্মু, আমার বার্থডে কবে? কেন, হঠাৎ বার্থডের খোঁজ কেন? সতর্ক স্বরে উল্টা প্রশ্ন করে সুপ্তি। আজকে মাইশা এত বড় একটা কেক নিয়ে এসেছিল ক্লাসে। হাত ছড়িয়ে দেখায় জাইমা। রোদের আঁচে গালগুলো লালচে হয়ে আছে জাইমার। সুপ্তি রিকশার ঝাঁকুনির মাঝে রুমাল বের করে ঘরমাক্ত ছোট মুখটা মুছিয়ে দেয়। ওর নাকি আজকে বার্থডে, মানে ওর আজকে জন্ম হয়েছিল। এই দিন সবাইকে খাওয়াতে হয় আর কেক কাটতে হয়। আর জানো আম্মু, তুমি যদি মোমবাতি নিভিয়ে চোখ বন্ধ করে কিছু চাও, তাহলে তোমার ইচ্ছে পূরণ হবে। হবে মানে সত্যি হবে। মিস বলছিল মেয়েকে উইশ। মেয়ের উত্তেজনা দেখে অল্পক্ষণের জন্য অসহায় বোধ করে সুপ্তি। কিভাবে বোঝাবে? মা, নরম স্বরে মেয়েকে ডাকে সে। জন্মদিন কি খুব ইম্পর্ট্যান্ট কিছু? দেখো, জন্ম তো তোমার হয়েই গেছে, আলহামদুলিল্লাহ। সুস্থ আছো, আল্লাহ সবগুলো আঙ্গুল দিয়েছে, চোখ দিয়েছে, এটাই তো আনন্দের ব্যাপার। তার জন্য আল্লাহর কাছে গ্রেটফুল থাকবো আমরা। কেক কাটা কি জরুরি? রিকশা থামিয়ে মেয়েকে কোলে করে নামায় সুপ্তি। চেনা ফাস্টফুডের দোকানে ঢুকে দোকানিকে জাইমার পছন্দের ইগলু আইসক্রিম বের করতে বলে কোনার এক টেবিল দখল করে বসে। বিয়ের পরপরই প্রায় এই দোকানে আসতো সাজিদ আর সে। মানুষটা কোনোদিন আইসক্রিম ফুচকা মুখে না তুললেও সুপ্তিকে আগ্রহের সাথেই নিয়ে আসতো। আজ রাতে সাজিদকে বলবে, সেই জন্য জাইমাকে ভালো করে জন্মদিনের ব্যাপারটা বুঝিয়ে বলে।
কিন্তু আম্মু, একদিন মজা করলে কি হয় জানো? মাইশা নাকি বাসাতেও আবার কেক কাটবে, অনেক গিফট পাবে। ওর কাজিনরা খালারা সবাই গিফট দেবে। ওর নতুন চাচি ওকে বারবি দেবে। ও জানে, ও বলেছে সানডে স্কুলে আনবে আমাদের দেখাতে। জাইমা সোনা, ধরো আমরা হইচই করে তোমার জন্মদিন পালন করলাম, দেখো কতগুলো টাকা নষ্ট করে কেক জামা গিফট কেনা হলো। এগুলোর তো তোমার দরকার নেই, তোমার তো সব আছেই। এর বদলে মনে করো সে টাকাগুলো আমরা ওই যে ছোট ছেলেটা মায়ের পাশে বসে আছে, যে কাপড় ছাড়া, ওকে দেই যদি। তাতে ও ভালো একটা জামা পরলো, পেট ভরে খেলো, ওর আম্মুরও একটা শাড়ি হয়ে গেল। তাহলে কেমন হয়? আর তাছাড়া আম্মু, এগুলো আমাদের উৎসব না, এগুলো তো অন্য ধর্মের। ওদের দেখে দেখে কি আমাদের নকল করা উচিত? উত্তর করে না জাইমা। আইসক্রিমের কাঠি চাটতে চাটতে কি এক ভাবনায় আনমনা হয়ে যায়। ভাবি, তুমি আর ভাইয়া একবারও ঢাকায় এলে না। জাইমা তোমাদের চেহারাই ভুলে গেছে। তিতির আর ইফতি ছাড়া ওর আর কোনো ভাই বোন আছে বলো? খাটের নিচ থেকে পুরাতন ট্রাঙ্ক বের করে ঝাড়ামোছা করতে করতে মুঠোফোনে মৃদু অনুযোগের ঝড় তুলল সুপ্তি। ওপাশের কথা শুনতে শুনতে ট্রাঙ্কের ডালা খুলে বলল, একরাশ ধুলো জমে আছে। জাইমা সাজিদের সাথে দাওয়াতে গেছে, পাড়ার এক দিনী ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। কাছাকাছি কোনো এক মসজিদে বিয়ে হবে। এ সুযোগে ঘর সাফাইয়ের কাজ চলছে। মেয়েটা থাকলে এটা সেটা ধরে বড়ই বিরক্ত করে। উহুঁ, আমি যাচ্ছি না আর চিটাগং। গতবার কি কি সব বলে পতেঙ্গা নিয়ে গেলে। ইন্নালিল্লাহ, মানুষের ভিড়ে পা ফেলা যায় না। একজন ধাক্কা দেয় তো আরেকজন পা মারায়। তার মাঝে জাইমার কান্না। জাইমার বাবা পরে বাসায় এসে যে কটমটে চাহনি দিয়েছিল, ইস রে, তোর কটমটে চাহনির খটমটে জামাই রে। ওপাশ থেকে কলকলিয়ে উঠল ভাবির কণ্ঠস্বর। রসকসহীন ছেলেটা কবে শুধরাবে বল দেখি? এত করে বললাম গত ঈদে সবাই মিলে কক্সবাজার ঘুরে আসি তোর ভাইয়ার কলিগদের সাথে, তার এক কথা। ভাবি, এসব জায়গায় অনাত্মীয় মানুষজনের সাথে গেলে পর্দার হেফাজত হয় না, আর কি কি জানি মেনটেন করা যায় না। কেন রে, হুজুররা কি সমুদ্রে যায় না, নাকি যাওয়া মানা? ভাবি, তুমিও না? সুপ্তি হেসে ফেলে। ভাবিকে তার খুব পছন্দ, একমাত্র ভাইটার চেয়েও বেশি। একই পাড়ার মেয়ে ছিল ছোটবেলা থেকেই, তাই সুপ্তির সাথে তুই তুমির সম্পর্ক। প্রাণোচ্ছল মানুষটা এত সহজে মানুষকে আপন করে নিতে পারে, তার জলজান্ত প্রমাণ হলো সুপ্তির অমিশুক রাগী স্বভাবের বাবা বৌমা বলতে অজ্ঞান। শোভন সুপ্তি যে বাবার ভয়ে থরথর করে কাঁপত প্রতি সন্ধ্যায় পড়া দেবার আগে, সেই মানুষটাই আমূল বদলে গেল ভাবি আসার পর। এবার তোমরাই এসে বেরিয়ে যাও ভাবি। আম্মু আব্বুকে বলে বলেও হয়রান হয়ে গেলাম, তোমাদের ছাড়া আসবে না। কতদিন সবার একসাথে হওয়া হয় না। তিতিরটার কয়টা দাঁত পড়ল? ফোকলা মেয়েটাকে দেখতে বড়ই মন চায়। আগের কথার রেশ ধরে সুপ্তি বলল, পাঁচটা। এক একটা দাঁত পড়ে, আর তিনি পাকামিতে আরেক ধাপ বাড়েন। সেদিন কি বলে জানিস? রাস্তার ছেলেরা নাকি আমার কোমরের দিকে তাকিয়ে থাকে আমি হেঁটে গেলে। তাকাবেই তো ভাবি, হালকা সুরে সায় দেয় সুপ্তি। তুমি তো এখনো সেই রকম সুন্দরী ভাবি, এলাকায় ফিতনা হয়ে যাওয়ার কথা তোমাকে নিয়ে। কতদিন ধরে বলছি পর্দা করা শুরু করো। আচ্ছা, কমসে কম কামিজের উপর বড় ওড়না দিয়ে মাথা তো ঢাকতে পারো। ধুর, পারি না রে, গরম লাগে। আর 30 পেরিয়েও 3-4 বছর হয়ে গেল, এখন আর কে দেখবে আমাকে? ছুরিগুলোই আজকাল প্রেমিক পায় না, আর আমাকে নজর দিবে কোন দুঃখে? তুই যে কেমনে এত হাবিজাবি পরে থাকিস গরমে, আমার হাঁসফাঁস লাগে দেখলেও। টুকটাক আর কিছু কথা বলে ফোন রেখে দেয় সুপ্তি। মনটা খারাপ হয়ে যায় খানিকটা। ভাবির সব কিছুই ভালো, কিন্তু এই একটা দিকে কিছুতেই তাকে বোঝানো যায় না। নামাজও পড়ে নিয়মিত, কিন্তু মাথায় কাপড় শুধু আজান দেবার সময়টুকুই থাকে। আবার কখনো কখনো নামাজ বাদ গেলেও খুব একটা তোয়াক্কা করে না। ভুবন ভোলানো হাসির অধিকারী তার ভাইয়ের বউটির হেদায়েতের আবদার করে সুপ্তির অনেক দোয়া বরাদ্দ থাকে। 7 বছর আগে সুপ্তির নিজের যখন পরিবর্তন হয়, তখন খুব উৎসাহের সাথে রিমিকে বুঝিয়েছিল, আচ্ছা ভাবি, এই যে আমরা সুন্দর করে সেজেগুজে ঘরের বাইরে যাই, শত শত চোখ আমাদের দেখে, না জানি কত কুচিন্তা করে আমাদেরকে নিয়ে। তাতে আমাদের কি লাভ বলো? অন্যদের জন্য না সেজে আপনদের জন্য তো সাজো ঘরের ভেতরে। সদ্য জন্ম হওয়া তিতিরের ঘর ভর্তি উপহারগুলো গোছাতে গোছাতে ভাবি ননদে কথা হচ্ছিল।
রিমির বিয়ের তখন 3 বছর পার হয়ে গেছে। এর মাঝে মাস্টার্স কমপ্লিট। ভালো ভালো দু একটা চাকরির অফারও ছিল হাতের মুঠোয়। তিতিরের আগমনে সে উদ্যোগে আপাতত ভাটা পড়েছে। এই, দুষ্টুমি করে চোখ পাকালো রিমি। তোকে কে বলেছে আমি অন্যের জন্য সাজি? আমি নিজের জন্যই সাজি, বুঝলি? আর বাসায় সাজি না, এটাও ডাহা মিছে কথা। তোর ভাইয়া অফিস থেকে আসলে আখিতে পরি কাজল, দেহ পল্লবে জড়াই বেনারসি। আরও শুনবি? ক্ষান্ত দেয় না সুপ্তি। সেটা অবশ্যই প্রশংসনীয় রিমি আপু, সরি ভাবি, কিন্তু বাইরের মানুষদের সামনে আমাদের পর্দা করা ফরজ। ওরা কেন আমাদের সৌন্দর্যের দর্শক হবে বলো? তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তারা যদি তাদের বউদের উপর আগ্রহ হারিয়ে ফেলে? ইস, মুখ ঝামটা দেয় রিমি। নিজেদের চোখ সামলে রাখতে পারে না, আর সে নাকি পুরুষ। ঝাঁটা দেয় এগুলোর মুখে। আরে বাবা, জনে জনে ঝাঁটা দেওয়ার চেয়ে নিজে সাবধান হওয়া ভালো না? ঘুমন্ত তিতিরের গালে আলতো হাত বুলায় সুপ্তি। মুখ হা করে ঘুমোচ্ছে মেয়েটা। এত মায়া নিয়ে জন্মায় কেন বাবুগুলো? কত বছর পর তাদের পরিবারে নতুন সদস্যের আবির্ভাব। সবার কারাকারি এই পুতুল সাইজের মানুষটিকে নিয়ে। পুরুষদের জন্য তো ইসলামের বিধান আছেই দৃষ্টি সংযত করার। আমাদেরটুকু তো আমাদের করতেই হবে। করব বাবা, করব। দেখিস, এক্কেবারে আটঘাট বেঁধে তোর মতন হয়ে যাব। মন থেকে আসুক আগে। আদর করে সুপ্তির গাল টেনে দেয় রিমি। সেই করব করব করে 7 বছর পার। তিতিরের 1.5 বছর হতেই ইফতির জন্ম। সুপ্তির বিয়ের পরই ভাইয়া পোস্টিং চিটাগাং হওয়ার পর ভাবিও সেখানকার নামকরা এক স্কুলে কোঅর্ডিনেটর পদে কাজ বাগিয়ে নিল। চমৎকার বেতন। তিতির আর ইফতিও সেই স্কুলে পড়ছে। বন্ধুবৎসল রিমিও নিজস্ব এক সার্কেল গড়ে তুলেছে সেখানে। রিমির আর মন থেকে হিজাব শুরু করা হয়ে ওঠেনি। প্রথম প্রথম হতাশ হলেও সুপ্তি হাল ছাড়েনি। তবে বুঝেছে ইসলাম নিয়ে আরও লেখাপড়ার প্রয়োজন আছে, না হলে জ্ঞানের স্বল্পতার কারণেই অন্যদের বোঝানো কঠিন হয়ে দাঁড়ায়। ট্র্যাঙ্কের ডালা বন্ধ করতে গিয়েও কি মনে করে নেড়েচেড়ে দেখে ভেতরের জিনিসগুলো। সেই কবেকার গ্রিটিং কার্ডগুলো, বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন উপলক্ষে পাওয়া বহু বছরের সংগ্রহ, নিজের কবিতার ডায়েরি। শেষ কবে কবিতা লিখেছিল সে মনে করার চেষ্টা করে। 5 বছর? জাইমা হবারও আগে হবে বোধহয়। মাঝের এক পাতা খুলে ধরল, বিড়বিড় করে লাইনগুলো আওড়ালো। হোয়াট এ টেরিবল ডিসিপশন, সাচ উইকড লাইফ, টু মেক মি ফল ইন লাভ উইথ ইউ অ্যান্ড দেন লিভ মি বিহাইন্ড। ইউ সেড ইউড টেক মি হোম টু দ্য পাইন ট্রিজ হোয়ার আই বিলং। না, খারাপ লিখত না সে। সুপ্তি নিজেকে হালকা বাহবা দিল। ইকোনমিক্সের ছাত্রী হলেও বরাবর কবিতা তার খুব প্রিয় বিষয়। বাবা রাজি হলে হয়তো লিটারেচার নিয়েই পড়তো সে। কি ছাই লাভ হলো অর্থনীতি পড়ে? না হাতে আসলো গাদাখানেক অর্থ, না কাজে আসলো নীতি। চেষ্টা করে দেখবে নাকি 2-1 পঙ্ক্তি লেখার? কবিতার পাঠক কে হবে? সাজিদ? ও বাবা, তাহলেই হয়েছে। নিচু স্বরে হেসে উঠল সে। বিয়ের পর 2-একটা কবিতা শোনানোর চেষ্টা করেছে সুপ্তি। নিজের লেখা না, বড় মাপের লেখকেরই। নিরস চেহারা করে তার স্বামী পথ্য গেলার মতন হজম করে গেছে। এই যা, বেল বেজে উঠলে ত্রস্ত পায়ে দরজা খুলতে গেল সে। জাইমা এমন অস্থির স্বভাবের, দরজা খুলতে একটুখানি দেরি হলেই 10 বার বেল টিপে বিল্ডিং মাতিয়ে ফেলবে। সালাম দিয়ে ঘরে ঢুকে সাজিদ খানিকটা বিব্রত হাসি দিল সুপ্তির দিকে তাকিয়ে। কাঁধে ঘুমন্ত মেয়ে। জাবির ভাই, রাহাত, আরিফ ভাই, ওরা সবাই ছেলে মেয়ে নিয়ে এসেছিল, বুঝছো? সবাই মিলে এত খেলা, এত দৌড়াদৌড়ি, কাহিল হয়ে রিকশাই ঘুম। কি খেলে বলো? মেয়ের জন্য বিছানা ঝেড়ে সাজিদের কোল থেকে জাইমাকে নিল সুপ্তি। মসজিদে বিয়ে পড়ানো শেষে জামিলের বাসায় গেলাম। চাচি নিজেই 50-60 জনের আয়োজন করেছেন। পোলাও, মাছের কালিয়া, রোস্ট, গরুর ভুনা, আরও অনেক কিছু। আনলে না আমার জন্য কিছু? লঘু স্বরে সুপ্তির অনুচোখ। মানুষটা আজ ফুরফুরে মেজাজে আছে, বোঝা যাচ্ছে। বাহ, তুমি তো আমি না থাকার খুশিতে নিশ্চয়ই জঘন্য গন্ধ ছড়ানো শুটকি রান্না করে সেলিব্রেশন করে ফেলেছ। পোলাও কোরমা কি আর সেই শুটকি সুবাসিত মুখে রুজবে? সাজিদ হাসতে হাসতে বলে। গম্ভীর হতে গিয়েও হেসে ফেলে সুপ্তি। হ্যাঁ, আমি তো সকাল সন্ধ্যা শুধু শুটকিই খাই। আলগা হাসি ছুড়ে সাজিদ তোয়ালে টেনে নিল। রাতে গোসল তার বরাবরের অভ্যেস।
আজকে ভাবি খুব করে বলছিল জাইমার উইন্টার ভ্যাকেশনে চিটাগাং যেতে। মা বাবাও এখন ওখানে। অনেকদিন মাকে দেখি না, ওরা জাইমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে। থেমে থেমে বলল সুপ্তি, দৃষ্টি আনত। আমার ভালো লাগে না সুপ্তি, বহুবার বলেছি তোমাকে। রিমি ভাবি সন্ধ্যা হলেই হারমোনিয়াম টেনে ছেলেমেয়েকে গান শেখাতে বসেন। জাইমা কি শিখবে বলো? আর বাবাও তো তাল মেলাতে থাকেন বসে বসে। এই পরিবেশে মেয়েকে টানতে চাও তুমি? রাগত স্বরে কথাগুলো ছুড়ে দিয়ে সাজিদ বাথরুমের দিকে পা বাড়ালো। কাঁদবে না করেও ঠোঁটে কামড়ে ঝরঝর করে কেঁদে ফেলল সুপ্তি। 30 বছর বয়স হতে চলল তার, তাও এত আবেগ কোত্থেকে আসে? নিজেকে বকুনি দিল সে। আচ্ছা, বিয়ের 8 বছরে কি সব কিছু খুব বদলে গেছে? ঠিক কতদিন আগে শেষবার সাজিদের প্রাণখোলা হাসির শব্দ শুনেছে মনে করতে পারল না। একসাথে বারান্দায় চা খাওয়া হয়েছে, সেও বছর খানেকের কম হলো না। অথচ এ বাসাটা ভাড়া নেওয়ার সময় বেডরুমের সাথে লাগোয়া বারান্দাটা দেখে মনে মনে কত জল্পনা কল্পনা করেছিল সে। জাইমা ঘুমালে তারা বারান্দায় বসে চা টোস্ট খাবে, সারাদিনের গল্প করবে। সাজিদ আগের মতন তরল গলায় রসিকতা করবে আর সে মুখ চেপে হাসির আওয়াজ ঠেকাবে। ভেজা চোখে খাবার গোছাতে লাগলো সুপ্তি। হালকা পাঁচফোড়নের বাগার দিয়ে আমড়া ডাল করেছিল আজকে, সাথে লাল আলু দিয়ে পাবদা মাছ। মেয়েটা বড় ভালোবাসে তাকে। সাজিদের কথাগুলো বারবার কানে বাজছে, তবুও কেন যেন রাগ লাগছে না ওর ওপর। আজকাল অভিমানগুলো শরতের মেঘের মতন খাপছাড়া, পুঞ্জীভূত হওয়ার আগেই অজানায় পাড়ি দেয়। সেদিনও যখন সাজিদের মা তাকে ফোনে বারবার প্রতিদিন ডিম খাওয়ার কথা তুলে খোঁচা দিচ্ছিল, তখনও কেমন যেন অনুভূতি শূন্য লাগছিল। যেন সে অন্য কেউ, যেন আম্মা অন্য কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলছে, তোমরা তো ইচ্ছে মতন ডিম কারি কারি মাংস প্লেটে তুলে নাও, আর আমরা তো জামাইয়ের কিভাবে 2টা টাকা বাঁচাবো সেই চিন্তায় থাকতাম। মেয়ে মানুষ বাইরে পরিশ্রম করে নাকি যে ডেলিকা ডেলি ডিম খাওয়া লাগে? উত্তরে মৃদু সায় জানিয়েছিল সে, অপমানের হুলটা গায়ে ফুটতে দেয়নি। সমবয়সী খালাতো বোন প্রীতির কথা মনে পড়ছিল খুব। প্রীতি বলেছিল, আচ্ছা এরা কি ভাবে বলো তো, আমরা বানের জলে ভেসে আসছি? হায় রে, মায়ের বাড়ি গেলে এখনো মুরগির রানটা দুধের শটটা তোলা থাকে আমাদের জন্য। আর এদের কথা শুনলে মনে হয় খেয়ে খেয়ে জামাইগুলার কলিজা পর্যন্ত ভুনা করে গিলে ফেলছি। এই কারণে নিজে কামাই করে নিজের টাকায় খাই, বুঝছিস? খাইলাম না তোমাদেরটা, যাও। চা দেব? বাথরুমের দরজা খোলার শব্দে সাজিদকে উদ্দেশ্য করে বলে সে, গলা স্বাভাবিক। একটু আগের ঝরা কান্নাগুলো হাতের তালুতে মুছে ফেলেছে। কফি হবে, তুমি চুল মুছে নাও, এর মাঝে হয়ে যাবে। কফির ঘ্রাণটা দারুণ লাগে সুপ্তির। কি ভেবে নিজের জন্য কড়া 1 কাপ কফি বানিয়ে ফেলে সে। সাজিদের হাতে কফির কাপ ধরিয়ে দিয়ে বারান্দায় রাখা মোড়া টেনে বসে। এক হাতে কফির মগ, আরেক হাতে তার কবিতার ডায়েরি। কফির মগটা আলতো করে মেঝেতে রেখে ডায়েরি খুলে বসে। বেডরুমের আলো চুইয়ে এসে বেশ পড়া যাচ্ছে পেঁচানো লেখাগুলো। যদিও আবৃত্তি কোনোকালেই ভালো না তার, তবুও টেনে টেনে পড়া শুরু করলো মাঝের এক পাতা থেকে। Why are you hold my hand tonight? I tell you stop there, whoever you are. For night is not when you court a lady, not the one that has yet to blossom. Someone as fine as me, so much sass and grace, only walks over hearts, pick up after herself to leave no trace. পেছনে কারো অস্তিত্ব টের পেয়েই সতর্ক হয়ে গেল সে। ঝট করে ডায়েরিটা মোড়ার নিচে আলগোছে চালান করে দিল। জাইমার ঘুম আজকাল খুব পাতলা হয়েছে, কতক্ষণ পিছে দাঁড়িয়ে আছে কে জানে। থামলে কেন? ভালোই তো হচ্ছিল। সাজিদের গলা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল সুপ্তির। কি আশ্চর্য, সে এত ভয় পাচ্ছে কেন নিজেই ভেবে পেল না। সাজিদ কি ব্যঙ্গ করল তাকে? যেন মনের কথা বুঝতে পেরেই সাজিদ আবার বলল, আরে সত্যি বেশ ভালো লাগছিল। কার লেখা, শেলি নাকি রবার্ট ফ্রোস্ট? আর কারো নাম ধাম তো জানি না। বলতে বলতে ওর পাশে মেঝেতে বসে পড়ল সে। সুপ্তি মোড়া থেকে উঠে জায়গা দিতে গেলে সাজিদ হাত ধরে থামালো। মেঝেতেই ভালো লাগছে। হাতটা অবচেতনে ছাড়িয়ে নিল সুপ্তি। বেশ অবাক হয়েছে হুট করে সাজিদের এখানে এসে বসায়। বাকিটা পড়ে শোনাও তো, সুপ্তির দিকে চেয়ে বলল সাজিদ। চেহারা বেশ প্রসন্ন। টিটকারি করছে নাকি? আর চোখে একবার দেখে নিল সুপ্তি। বাকিটা পড়ে শোনাও তো।
সুপ্তির দিকে চেয়ে বলল সাজিদ। চেহারা বেশ প্রসন্ন। টিটকারি করছে নাকি? আর চোখে একবার দেখে নিল সুপ্তি। সাজিদ অবশ্য খোঁটা দিয়ে কথা বলার মানুষ না, অন্তত এ দোষে ওকে অভিযুক্ত করা যাবে না। আর নেই, এতটুকুই। হালকা গলায় প্রতিউত্তর দিল সুপ্তি। বাহ, কিছুক্ষণ চুপ করে আগের কথার জের টানল সাজিদ। বললে না কার লেখা? উম্মু জাইমার লেখা। একটু ভয়ে ভয়েই বলে ফেলল সুপ্তি। অনেক আগের অবশ্য, 10-12 বছর তো হবেই। মানে? তোমার লেখা? সুবহানাল্লাহ, ভুলে গিয়েছিলাম সুপ্তি, তুমি চমৎকার লিখতে। আমিও ভুলে গিয়েছিলাম, ছোট করে সুপ্তি জবাব দেয়। আবার লিখো? অবাক হয়ে হেসে ফেলে সুপ্তি। আমি লিখব? কেন? এসব লিখে কি হবে? কিছু হওয়ার জন্যই কি আমরা সব কিছু করি? নরম সুরে সাজিদ বলল। আর তোমাকে আল্লাহ এত সুন্দর প্রতিভা দিয়েছে, নষ্ট কেন করবে? রাজীব আজকেও বলছিল ওর লিটল উম্মা পত্রিকার জন্য কন্টেন্ট রাইটার খুঁজে দিতে। আমি ওকে কালকেই তোমার কথা বলবো। ভাবির সাথে যোগাযোগ করে না হয় তুমি সাবজেক্টগুলো বুঝে নেবে। মাথায় কেউ বাড়ি দিলেও সুপ্তি এত অবাক হতো না। কি বলবে ভেবে না পেয়ে ফেল করে সাজিদের দিকে তাকিয়ে থাকলো। আরে কিছু বলো না কেন? ফ্রি না তো, 8-10 হাজার পাবে শুরুতে। আমাকে মাঝে মধ্যে চটপটে আইসক্রিম খাওয়ালেই হবে। বেতন বাড়লে পিৎজা। তবে জাইমার আবদারের হিসেব কিন্তু আলাদা। দিনের পর দিন শুকতলার নিচে পিষে যাওয়া ঘাসপাতা কি মনে মনে মাথা উঁচু করার স্বপ্ন বনে? উত্তর দক্ষিণের বাতাসে আবার দোল খেয়ে ঘাসফুল ফোটানোর আশা কি যুগ গড়িয়ে বেঁচে থাকে? সীমাহীন আকাশের নিচে ক্ষুদ্র ফুলগুলো নির্ভয়ে আবার শরতের ভেজা বাতাসে হেসে খেলে হুটোপুটি দেয়। সুপ্তির চোখ জ্বালা করে ওঠে। এতদিন পর কি আর ওসব আসবে? বহুদিন কিছু লিখিনি, অভ্যাস নষ্ট হয়ে গেছে। তুমি পারবে, আমি জানি। পারবো? তুমি বলছো? আরে কি মুশকিল। আচ্ছা, দোয়া করে দেই, আল্লাহ যেন তোমার লেখনীতে বরকত দেন, কল্যাণ রাখেন এবং সমস্ত ত্রুটি থেকে তোমাকে হেফাজত করেন। মানুষটাকে কি খুশিতে জড়িয়ে ধরবে নাকি ভেবে পেল না সুপ্তি। আবেগের আতিশয্যে সাজিদের দুহাত নিজের হাতের মাঝে চেপে ধরল। টপ টপ পানি পড়ছে চোখ থেকে। আহ, 30 বছর বয়স হতে চলল তার, তাও এত আবেগ কোত্থেকে আসে? শুনছিলেন গল্পের ঝুড়ি বাই রাহাত চ্যানেল থেকে মেঘ রোদ্দুর বৃষ্টি বইটি থেকে নাবিলা নওশীন সেঁজুতীর লেখা 8 পৌরে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো গল্প নিয়ে আসছে আগামীতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।